দুপুরের দিকে সবকিছু নিয়ে রেডি হলো যাওয়ার জন্য। তুর এখনও জানে না কোথায় যাচ্ছে, আর জেনেও তেমন লাভ নেই। এটা অস্ট্রেলিয়া, বাংলাদেশ নয় যে কোনো জায়গার নাম বললে চিনতে পারবে। তাইয়ানকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তাইয়ান যা ব্যাখ্যা দিয়েছে তাও বুঝেছে কিনা তাতেই সন্দিহান তুর। তীব্র ড্রাইভারের সাথে সামনে বসেছে, তুর তাইয়ান পিছনের সিটে। তীব্র গ্লাসের আয়নায় তুরকে দেখল। তুর চুল ঠিক করতে করতে আয়নার দিকে তাকাতেই তীব্র চোখ ফিরিয়ে নেয়। এটা দেখে তুর বলল, আমরা কখন পৌঁছাবো? কথাটা শুনে তাইয়ান মুখে হাত দিয়ে হেসে দেয়, যেন তুর কত বড় একটা নির্বুদ্ধিতার প্রমাণ দিয়েছে। তা দেখে তীব্র ধমকে সুরে বলে, তাইয়ান। আর কোনো কথা হয় না ওদের মাঝে। গাড়ি চলতে শুরু করে। প্রায় 3 ঘন্টা পর ওরা এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু তুরকে অবাক করে দিয়ে ওরা একটা হেলিকপ্টারে উঠে। তীব্র আর তাইয়ান নিজেদের আনন্দে মেতে আছে। তুর কিছু বলতে চাইলেও কেউ পাত্তা দিচ্ছে না। নিচে সাগরের বিশাল নীল রঙের উত্তাল জলরাশি, সমুদ্র পৃষ্ঠের কয়েক শত ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে ওরা। আনন্দে দিশেহারা করে দিতে পারে তাইয়ান আর তুর, কিন্তু তীব্র ওই স্থবির হয়ে তুরের দিকে তাকিয়ে আছে। তুর চোখের ইশারা করতে তীব্র হালকা হেসে দেয়, যার উত্তর কিছু না। তুর এই মানুষটাকে যে বুঝবে না জানে, তাই তার চেষ্টা করল না। কিছুক্ষণ পর তুর নিজের সামনে দূরে একটা আইসল্যান্ড দেখতে পায়। তখনই তীব্র আর তাইয়ানের প্রস্তুতি শুরু হয়। যদিও আগে থেকেই শরীরে কিসব জড়িয়ে রেখেছিল, আর এখন তীব্র আর তাইয়ান কাঁধে ব্যাগ নিয়ে হেলিকপ্টারের দরজার কাছে গেল। তা দেখে তুর বলল, দুজনের কি পাখি হওয়ার শখ হয়েছে নাকি? লাফ দিলে দিতেই পারো, কিন্তু হাড্ডিগুড্ডি ভাঙলে। কথাটা শুনে তীব্র তাইয়ান একসাথে হেসে দেয়। তুর তার কারণ উদ্ধারের আগেই তীব্র তাইয়ানকে ধরে লাফ দেয়, আর তাইয়ান তুরের দিকে ফ্লাইং কিস ছুড়ে বলে, বাই বাই তাপাসি। তাইয়ান। তুর হেলিকপ্টারের দরজার কাছে এলে হেলিকপ্টারে ওদের সাথে থাকা একজন লোক তুরকে ধরে নেয়। আর একটু হলেই পড়েই যেত। উনি তুরকে ধরে ভিতরের দিকে টেনে নিয়ে ইংরেজিতে বলে, ম্যাম শান্ত হন প্লিজ, ওনারা স্কাই ডাইভিং করছে। এবার তুর নিজেকে শান্ত করে দেখে নেয়। প্রকৃত ব্যাপারটা উদ্ধার করতে করতেই বুঝতে পারে কতটা বোকামি করেছে। তীব্র তাইয়ান দুজনেই প্যারাশুটের দড়িতে ঝুলছে। দেহে প্রাণ ফিরে পায় তুর। তখনই রাগান্বিতভাবে বলে, তাইয়ান এতটুকু বাচ্চা ছেলে কীভাবে? ম্যাম রিল্যাক্স, আপনি বেশি ভাবছেন। এটা নতুন কিছু নয়, ওনারা সবসময় এমন করে। তাইয়ান ছোট থেকে এতে অভ্যস্ত। তুর আর কিছু বলল না। তুরের আগে তাইয়ান তীব্র প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে এলো। কিছুক্ষণ পর তুরও। হেলিকপ্টার থেকে তুর নামতেই তীব্র আর তাইয়ান হাইফাইভ করে। তাইয়ান ভেংসি কাটতেই তুর রেগে ওদের কাছে যায়। সমস্যা কি তোমাদের? আমাকে একবার বলতে পারতে। আর এই তুই বেশি বড় হয়ে গেছিস। আর আপনিও বা কেমন বাবা? তীব্র এই ছোট বয়সে। তীব্র শান্ত ভঙ্গিতে বলে, কি একজন একটি কথা বলেছিল। কি শুনবে? তীব্রের কথায় জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকায় তুর। তা দেখে তীব্র উপহাসে সুরে বলল, যে দেশের মায়েরা বিড়ালের ভয় দেখিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে চায়, সে দেশের সন্তানদের কাছে কি করে বাঘ শিকারের আশা করা যায়? তুমিও সেই মায়েদের মতো কথা বলছো তুর। ওর কথার উত্তর দিতে পারল না তুর। ছোট বাচ্চাদের সাহস দেখে যারা অবাক হয়, তাদের ভাবনার পরিধি ছোট হয়। এটা আমি আমার বাবার কাছে জেনেছি। একটা কথা মনে রেখো তুর, ছোটবেলায় যে শিক্ষা সন্তান না পায়, বড় হয়ে একটা ছেলে বা মেয়ে কি করে তা নিজেই শিখবে। কথায় আছে না, হলে 9 আর না হলে 90তেও না। তুর চুপ। একটা কথা মনে রেখো, সব মেয়ে মা হতে পারে, কিন্তু বীর জননী হতে পারে না। তারাই হতে পারে সন্তানদের আগলায় না, বরং হাত ছেড়ে একা হাঁটতে শেখায়। আপনি কি বলতে চাইছেন নিজের সন্তানদের আগলানো অপরাধ? মাতৃত্ব অন্ধ, কিন্তু এমন মাতৃত্ব কখনোই কাম্য নয় যা সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। বাচ্চা মানুষ পারবে না বলে যে বাবা মা সন্তানদের ছোটবেলার শির দ্বারা সোজা করতে না দিয়ে ননির পুতুল বানিয়ে রাখে, তাদের সন্তান আর কখনই বড় হয় না। পড়ে যাওয়ার ভয়ে হাঁটতে না দেওয়া বাচ্চারা বড় হয়ে বিকলাঙ্গ হয়। তারাই জাতির, সমাজের, পরিবার, রাষ্ট্রের বোঝা স্বরূপ। তখন সেই বোঝাকে তার বাবা মাই অভিশাপ গালি দেয়। কিন্তু এটা না ভেবেই এতে ওই ছেলেটির বা মেয়েটির কোনো দোষ নেই। সেই বাবা মায়ের যারা ছোটবেলায় ওদের সাহস ভেঙে বলেছে, তুই পারবি না। নিশ্চুপ তোর মাথা নিচু করে আছে। আমার মা দুর্বল মস্তিষ্কের ছিল, যে তোমার মতো ভাবতো, আর আমি আমার বাবার মতো।
তাই তাইয়ানও তার বাবার মতোই হবে, একজন শক্ত চিত্তের মানুষ যে আবেগের দাম দিতে গিয়ে বিবেককে বেছে নিবে। মাথা নিচু করে আছে তুর। টমাস আলভা এডিসন বাল্বের আবিষ্কারক, যাকে দুর্বল ছাত্র হয় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তার মা শাহরুখ খানের প্রতি কারো বিশ্বাস না থাকলেও তার মায়ের ছিল। হ্যাঁ, তার ছেলে কিছু করার ক্ষমতা রাখে। তারা কেউ স্নেহের দোহাই দিয়ে সন্তানদের আটকায়নি, তাই তারা প্রতিষ্ঠিত। এবারও চুপ তুর। কেজিএফ মুভির একটা সিনে মারামারি করার কারণে নায়কের নামে তার মায়ের কাছে লোকেরা বিচার দিয়েছিল, কিন্তু ওর মা কেন মেরেছিল জানো? তুরের মুখ ফসকে বলে ফেলল, কেন? ছেলেকে কুকুরের মতো দল বেঁধে না একা লড়াই করতে বলেছে, যাতে ওর লোকের সাহায্যের দরকার না হয়, বরং নিজের ছায়া অন্যদের দিতে পারে। তুর চুপ। আগের পিতারা বংশ রক্ষার জন্য পুত্র চেয়ে কোনো অন্যায় করতো না, কারণ তারা তাদের স্ত্রীদের দেখে বুঝেছে মেয়েরা দুর্বল হয়। সব মেয়েরা বীর সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখে, কিন্তু শুধু জাহানারা ইমামের মতো মায়েরা, সাহসীরা শহীদ জননী হওয়ার সুযোগ পায়। আমি তোমাকে সেই মায়ের মতো মা হতে দেখতে চাই তুর, যে নিজের সন্তানকে আগলাবে না, বরং সন্তানকে নিজের রক্ষা কবচ হিসেবে তৈরি করবে। কথাটা শুনেই তুর ওর দিকে তাকায়। আমি তোমাকে দুর্বল বলছি না, তবে বাকিদের মতো নিজের অন্ধ মাতৃত্ব দেখিয়ে সন্তানকে বিকলাঙ্গ করো না। তখন আমি না, তোমার সন্তান তোমাকে বলবে, মা তুমি নিজে অসহায়, আর আমাকে অসহায় করেছ। তুমি যতটা নিজেকে সাহসী দেখাবে, তোমার সন্তান তার চেয়ে বেশি দুঃসাহসী হবে। তুমি যতটা শক্ত হাতে ছেলেকে সামলাবে, তোমার ছেলে সেই জোরে দুনিয়া সামলে দেখাবে। এজন্যই ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স বলেছেন, সকল সফল পুরুষের পিছনে একজন নারী। এজন্যই নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। এবার তীব্র তুরের দিকে তাকায়, আমিও তোমাকে তেমন মা হিসেবে চাই, তেমন স্ত্রী হিসেবে চাই। তীব্র আর কথা বাড়ায় না, তাইয়ানের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। বিকেল প্রায় শেষের দিকে, গুধূলি নামবে কিছুক্ষণের মাঝেই। ওরা গাড়িতে বসলে তুর ওর গাড়ির দিকে এগোয়। গাড়িতে উঠলে কারোর সাথে কারো কথা হয় না। তুর গাড়িতে মাথায় হেলান দিয়ে তীব্রের কথাগুলো ভাবতে থাকে। সত্যি কি তাই? তবে তীব্র তো মিথ্যে কিছু বলেনি। যারা ছোট থাকতেই ভাই বোনদের মাঝে নিজেরটা বোঝায়, তারা বড় হয়ে নিজ স্বার্থেও বুঝে বাবা মাকে ছুড়ে গেলে দায় সন্তানদের কি করে হয়। আর ভাবতে পারে না, সব কিছু খুলে বলা লাগে না, যারা বোঝার এমনি বোঝে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামে। গাছপালা ঘেরা দ্বীপে সহজে আসে রাতের হাতছানি। পরিবেশটা অপরিচিত, কিন্তু তবু তুরের মনে হচ্ছে আবহাওয়ার সাথে সে পরিচিত। কিন্তু কিভাবে? কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি একসময় বিশাল বাড়িতে ঢোকে। তায়ান গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল, কিন্তু তুর পারল না। সব কিছু অপরিচিত, তবু এত চেনা কেন? কেন? তীব্র একজন লোকের সাথে কী সব কথা বলে বাড়ির ভিতরে ঢুকতে ধরলে তুর ওর হাত ধরে। তীব্র ওর দিকে তাকাতেই দেখে তুর বিস্ময় দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে আছে। তীব্র ওর এক হাত ধরে আরেক হাতে তুরের ঘাড়ে হাত দিতেই তুর ওর দিকে না তাকিয়ে বলে, তীব্র আমি কি এখানে আগে এসেছি? তীব্র কিছু বলল না, আলতো হাসলো। ভিতরে চলো, তাহলে বুঝতে পারবে। তুর ভিতরে ঢুকতে যাবে তার আগেই সমস্ত আলো নিভে পুরো বাড়িতে অন্ধকার নেমে পরিণত হলো ভূত বাংলো। আর তুর ভয়ে তীব্রের হাত খামছে ধরল। তীব্র আলতো হেসে বলে উঠল, ভয় কাটাতে হবে নাকি? তুর ওকে ছেড়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে তীব্র গলা পরিষ্কার করে বলে, রেগে যাচ্ছ কেন? আমি তো বলছি যে এখানে তাইয়ানের ভয়, তুমি কাটাবে তা। আর কিছু বলতে পারলো না। তুর রেগে বলল, লাইট কেন চলে গেল? তীব্র কিছুটা আমতা আমতা করে অস্পষ্ট গলায় বলল, হয়তো কানেকশনের সমস্যা, এখানে ইলেকট্রিসিটি নেই, সব কিছু সোলার প্যানেল দিয়ে চলে। আর আমি কি? আচ্ছা দেখছি, আগে তো চলো। তোর কথার আগামাথা পেল না, কিন্তু তীব্র কি বলল? অন্ধকারের মধ্যে মোম জ্বালিয়ে শাওয়ার নিল তুর। ওর মনে হচ্ছে তীব্রকে জব্দ করার জন্য এসব করছে। যাই হোক, শাওয়ার নিয়ে পিঙ্ক তাওয়ালে নিজেকে আবৃত করে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে আসে, কিন্তু তীব্রকে বেডে বসে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি? তীব্র হাতে থাকা কিছু একটা দেখছিল। তুরের আওয়াজে পিছনে তাকাতেই মোমের আবছা আলোয় তুরের জ্বলন্ত মুখটা ওর সামনে আসে। অদ্ভুত এক মোহনীয়তা গ্রাস করে তীব্রকে, যেন নেশায় পড়ে গেছে। তীব্র নিজের স্থান ছেড়ে তুরের কাছে গিয়ে ওর চিবুক স্পর্শ করে। কেমন নেশে আসক্ত হওয়া তীব্র তুরের মুখটা নিজের হাতের মধ্যে আবদ্ধ করে কাছে টানতেই তুরকে সরিয়ে দেয়।
তুরের এহেন আচরণে হুঁশ ফেরে তীব্রের। ও কিছু বলার আগেই তুর বলল, আমি সকালে আপনাকে যা বলার বলেছি তীব্র, তাই দয়া করে আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনার খারাপ লাগে। তুরের এহেন আচরণে হুঁশ ফেরে তীব্রের। নিজেকে সামলে তুরের দিকে তাকায়। তুর নিচের দিকে তাকিয়ে আছে। তুরকে দেখে দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে, তাই তুরের কথার প্রত্যুত্তর না করে বেরিয়ে যেতে নেয় তীব্র। তখনই তুর ডাকে, তাইয়েন কোথায়? আর আপনি এখনও শাওয়ার নেননি? ওর ডাকে দাঁড়িয়ে গেলে তুর কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বলে, না মানে এখনও চেঞ্জ করেননি, তাই তাইয়ানকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও খাবার টেবিলে। অন্ধকার, তাই আমি তোমাকে ডাকতে এসেছিলাম, গম্ভীর কণ্ঠে বলে বেরিয়ে যায় তীব্র। তুর ডাকতে গিয়েও থেমে যায়। কিছুক্ষণ পর তুর তৈরি হয়ে খাবার টেবিলে যায়। অনেকটা জার্নি করেছে, ক্লান্তিতে তাইয়ান ঘুমে পড়ে যাচ্ছে, তাই তীব্র ওকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। তাইয়ানকে খাওয়ানো শেষ করে তুরের দিকে চোখ পড়তেই দেখে তুর কিছু না খেয়ে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে চুপচাপ না খেয়ে উঠে যায় তীব্র। তাইয়ানকে কোলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়, তাই তুরের পেটেও কিছু গেল না। রুমে গিয়ে দেখে তাইয়ানকে বিছানায় শুয়ে তীব্র চলে গেছে। ও গিয়ে তাইয়ানের পাশে শুয়ে পড়ে, তাইয়ানকে জড়িয়ে ভাবতে থাকে তখনের কাজটা কি ঠিক কিনা। বিয়ের পর এই প্রথম তীব্র ওর কাছে এসেছে, আর ও পরক্ষণে আবার ভাবলো যা করেছে ঠিক করেছে। যা বলার তীব্রকে আগেই বলেছে, তাহলে কেন নিজেকে দোষী ভাবছে? দোষটা তীব্রের ছিল। ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। হঠাৎ করে ঘুমের মাঝেই নিজেকে শূন্যে আবিষ্কার করে তুর। মাটিতে ভর নেই, শূন্যে ভাসছে, হালকা লাগছে নিজেকে। ঘুম চোখে একটু আধ চোখ খোলার চেষ্টা করে, চোখগুলো ছোট ছোট হয়ে আছে, খুলতে ইচ্ছে করছে না। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালো লাগা নাকি খারাপ লাগা তা হয়তো বলে বোঝাতে পারবে না। কিছুক্ষণ বাদে মনে হলো তুরের থেমে গেছে পৃথিবী। এতক্ষণ উড়লেও এখন ও একই জায়গায় দাঁড়িয়ে শূন্যে ভাসছে। অস্বস্তি হচ্ছে, আর পারল না চোখ বন্ধ রেখে এমন অনুভূতির কারণ জানতে। তার জন্য আস্তে আস্তে চোখ মেলে তুর। চোখ নিজের আবরণ উপরে তুলতেই আবিষ্কার করে ভয়ঙ্কর নেশা আসন্ন দুটি দৃষ্টি। সচকিত হয় তুর। এতক্ষণে অনুভূতির স্বর্গ থেকে মাটিতে পদার্পণ হয়। ও তীব্রের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে শূন্যে ভাসছে। তুর নিজের আশপাশটা দেখে নিল, কোথায় আছে। ও তো তাইয়ানের পাশে শুয়েছিল। আবছা অন্ধকারে বুঝতে পারছে তীব্র সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তখনই মেঘ ডাকার বিকট শব্দের সাথে ক্ষণে ক্ষণে রূপলি আলোর সূক্ষ্ম রেখায় আলোকিত হচ্ছে তীব্রের মুখ। তীব্রের দৃষ্টি পড়তেই বুক কেঁপে ওঠে। কেমন এক গভীর মোহনীয় ঘায়েল চাহনি, যা আগে দেখেনি তীব্রের মাঝে। তীব্র, আপনি? তুরের গলা শুকিয়ে আসছে তীব্রের এমন চাহনিতে। মুখ গহ্বরের যেন বিন্দুমাত্র তরল অবশিষ্ট নেই। কণ্ঠনালী ভেজানোর জন্য সূক্ষ্ম গলা ভেজাতেও পারছে না। দুই একটা ব্যর্থ ঢোকগিলা চেষ্টার শব্দে পেতে তীব্র ওর মুখটা এগিয়ে এনে ভিজিয়ে দেয় তুরের শুষ্ক ঠোঁটজোড়া। পরম আবেশ ছোঁয়ায় তাতে। এই অনুভূতির ব্যাখ্যা তুরের কাছে নেই। ক্রমশ নেশায় মাতাল হয়ে যাচ্ছে। সেই নেশা কাটিয়ে উঠতে চাইল মন, মস্তিষ্ক, শরীর, কোনোটাই সায় দিচ্ছে না, সবটাই ওর বিপক্ষে। তবুও তীব্রের উষ্ণ ছোঁয়া থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা। কিন্তু তীব্রের শার্ট আঁকড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে নাকি সামলানোর? অচেনা তুরের নেশায় কাতর হয়ে যখন হয়রান তুর, তীব্র কোমলভাবে সরে আসে ওর অধর থেকে। ছেড়ে দিতেই আরও জোরে শার্ট আঁকড়ে বন্ধ চোখে চোখ বড় বড় করে শ্বাস নিচ্ছে তুর। তীব্র স্নিগ্ধ চোখে তাকিয়ে আছে তুরের বন্ধ চোখের দিকে, পরন্তু তুরের সে অবস্থা নেই। তা দেখে বাঁকা হাসি ফুটল তীব্রের ঠোঁটে। তুর জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, ছাড়ুন আমাকে তীব্র। তুর আর কিছু বলার আগেই তীব্র নিজের হাত আলগা করে। পড়ে যাওয়ার ভয়ে তৎক্ষণাৎ চিৎকার করে গলা জড়িয়ে ধরে তীব্রের। তীব্র ওর কানের কাছে মুখ নিয়ে আলতো ঠোঁট ছুঁয়ে বলে, তুমি যখনই তীব্র নামে ডাকো কিছু করতে নিষেধ করো, পাগল হয়ে যায় আমি তা করার জন্য। তাই বেটার এটাই, তীব্র ডেকে কিছু নিষেধ করো না। নিষিদ্ধ কিছুই বেশি চিনতে জানতে চাইতে ইচ্ছে করে। তীব্রের কণ্ঠে অদ্ভুত এক নেশা তুরকে তা যেন আরও বেশি নেশায় জড়িয়ে দিচ্ছে। আর কথা বাড়ায় না তীব্র, ঠিক একইভাবে ওকে জড়িয়ে ধীর পায়ে সামনে বাড়ায়। তুর দু হাতে গলা জড়িয়ে ধরে তাকিয়ে আছে ওর স্নিগ্ধ চেহারার দিকে। তীব্রের দৃষ্টি সামনে। তুরের মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, তীব্র ওকে নিয়ে কোথায় যাচ্ছে। কিছুটা পথ অতিক্রম করে থেমে যায় তীব্র।
তুর এতক্ষণ নীরব চাহনিতে থাকলেও থেমে যাওয়া তীব্রের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকায়। মুহূর্তেই সে চাহনি প্রশ্নসূচক হয়ে দাঁড়ায়। তীব্র ওকে সুইমিং পুলে নিয়ে এসেছে, কিন্তু কেন? তবে এত রাতে? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তীব্রের দিকে। এত রাতে এখানে কেন? যে কোনো সময় বৃষ্টি নামবে। আকাশের যে অবস্থা তার ওপর তাইয়ান্ত রুমে একা। তুরের ঠোঁটটা কিছু বলার জন্য কেঁপে উঠলেই তীব্রর মুখ টেনে এনে বলে, বলেছি না, না শুনতে চায় না। তীব্রের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে তুরের মুখে। ওর এহেন কথায় প্রশ্ন মাখা তুরের মুখে উদ্গ্রীবতা প্রকাশ পাচ্ছে, যে প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন মনে করে না তীব্র। পরক্ষণে তীব্রের ঠোঁটে রহস্যময় হাসির রেখা দেখতে পায় তুর। কারণ উদ্ধারের আগেই চিৎকার দিয়ে ওঠে, কারণ তীব্র সুইমিং পুলের জলে ছুঁড়ে মেরেছে ওকে। তুর পানিতে বাঁচার জন্য ছটফট করছে। তীব্র জানেও সাঁতার জানে না, তবু এই কাজ কেন করলো? তাহলে কি ওকে মারতে চায়? কিন্তু কেন? তুরের এই অবস্থা দেখে তীব্র ঠোঁটের রহস্যময় হাসি বজায় রেখে নিজের শার্টের বোতামে হাত দেয়। বা হাতে এক এক করে খুলে নেয় বাটনগুলো। ওদিকে বাঁচার জন্য ছটফট করতে থাকা তুরের শ্বাস শেষ পর্যায়ে চলে এসেছে, আর পারছে না। নিজের শক্তি হারিয়ে সলিল সমাধি স্বীকার করা তুর পরক্ষণে আভাস পায় পানির উপর ভাসছে। না, পানি থেকে ওঠেনি, কিন্তু কিছুর উপর ভর দিয়ে শুধুমাত্র পানির ওপর মাথা উঠিয়ে আছে। প্রাণ ফিরে আসে দেহে। জীবন বাঁচানো বস্তুটিকে দুহাতে আঁকড়ে ধরে শ্বাসের গতি স্বাভাবিক করতে চায়। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে থাকার পর তুর মুখ তোলে, যা দেখে তাতে অবাক হয়। রেগো যে প্রচণ্ড, রাগে ঠোঁটজোড়া কাঁপছে, চোখের কোণ থেকে গড়িয়ে পড়ছে পানি। তীব্রের বুকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিতে চায় নিজেকে, কিন্তু ওকে টেনে শক্ত করে নিজের সাথে মিশিয়ে তুরের গলায় ঠোঁট ছোঁয়া তীব্র। ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে তুরকে। তুর ছাড়া পাওয়ার চেষ্টা করলেও আরও বেশি উন্মাদ হয়ে যায় তীব্র। ওর এহেন আচরণে তুরের রাগের বহিঃপ্রকাশ হচ্ছে তীব্রের কাঁধে। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তীব্রের। তুর বেশি পাগলামি শুরু করলে তীব্র নেশা থেকে বেরিয়ে নিজের কাঁধ দেখে ধারালো নখের আঘাতে রক্ত মিলিয়ে যাচ্ছে পানিতে। ও আরও কাছে টেনে নেয় তুরকে। তুরের এই রূপটাই যেন দেখতে চেয়েছিল। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে তীব্র বলে ওঠে, নিজের আশপাশটা দেখে নাও, আমাকে ছেড়ে গেলে তুমি কিন্তু বাঁচতে পারবে না। কথাটা শুনে শান্ত হয় ও। তীব্র সুইমিং পুলে মরার কথা বলে অন্য কিছু ইঙ্গিত করছে। তুর যে তীব্রকে ছেড়ে থাকতে পারবে না সেই ইঙ্গিত। পুলের পানি তুরের মুখ পর্যন্ত হলেও তীব্রের বুক পর্যন্ত। ও তীব্রের গলা জড়িয়ে ওর মুখোমুখি। তুর আস্তে আস্তে তীব্রকে ছেড়ে দিলে তীব্র ওর পিঠ জড়িয়ে উঁচু করে নেয় তুরকে। কিছুটা রেগে বলে, মরতে চাও নাকি? ভয় নেই, জানি মরতে দিবেন না। স্পষ্ট উত্তর তুরের। তাতে হালকা হাসল তীব্র। তখনই আকাশ থেকে ঝুমঝুমিয়ে অঝোর বর্ষণ শুরু হয়। এক হাতে তুরকে জড়িয়ে নিজের মাথাটা ঝাড়া দিয়ে বলে, সেদিনের মতোই প্রকৃতি আজ আবার চাইছে তুমি আমার সাথে ভেজো। আর সেদিনের মতো আজ আমি চাইছি আমার ভালোবাসায় তোমাকে ভেজাতে। তুরের মুখে বিস্ময়ের ছাপ। এতক্ষণ পর তুরের খেয়াল হলো ও যেন 6 বছর আগে। সময় আছে, পরিবেশ পরিস্থিতি সব কিছু একই রকম, কিন্তু কিভাবে? ও তো তখন বাংলাদেশে ছিল, আর এটা অস্ট্রেলিয়া। তাহলে কিভাবে এত কিছুর অনুভূতি একই রকম হয়? ভাবনায় বিভোর তুরকে এক হাতে জড়িয়ে আরেক হাতে ওর চুলের ঝুঁটি খুলে দেয় তীব্র। তুর ওর চোখের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে স্নিগ্ধ চোখে ওর দিকে চেয়ে পানিতে একটা ডুব দেয় তুরকে নিয়ে। পানিতে তুরের দম বন্ধ হয়ে আসলে তীব্র পানি থেকে ওঠে। তুর মাথা ঝাড়লেও চুলগুলো সম্পূর্ণ লেপ্টে আছে মুখে। তীব্র গাল থেকে চুলগুলো সরিয়ে সাঁতরে ওকে নিয়ে পাড়ে বসিয়ে দেয়। তুর রেগে গজগজ করতে করতে বলে, আপনি জানেন আপনি কত বড় একটা নির্লজ্জ বেহায়া? আমি আপনাকে বলেছি আমার কাছে আসবেন না, আর আপনি? তুরের কথা শুনে হেসে ওঠে তীব্র। তা দেখে তুর কি কর্তব্য বিমূঢ়। ও হাসির কিছু বলেছে। তীব্র পানিতে দাঁড়িয়ে কুনুইয়ের ভর মাটিতে দিয়ে গালে হাত দেয়। ভাবান্বিত কণ্ঠে বলে, তুমি তো সৌহার্দ্যকে না তীব্রকে চেয়েছিলে, আর তীব্র কবে তোমার কথা শুনেছে? সে বরাবরের মতো নির্লজ্জ, বরাবরের মতোই আজকেও তোমায় বাধ্য করবে ভালোবাসতে। এই জন্যে আপনি নির্লজ্জ। হেসে ওঠে তীব্র। আগেই বলেছি লজ্জা মেয়েদের ভূষণ, আর লজ্জা পেলে নিজেরই ক্ষতি। তীব্র কখনো নিজের ক্ষতি করে না। এর প্রেক্ষিতে তুর কিছু বলল না। তা দেখে তীব্র বলে বসল, আমার নির্লজ্জতা যদি তোমার মুখের প্রসন্নতা দিয়ে যায়, তবে আমি এমন নির্লজ্জ বেহায়া হাজারবার হব, কারণ তোমার প্রসন্নতায় আমি তুষ্ট। তুর আর কিছু না বলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সাঁতার কাটতে যায়।
তোর সাঁতার কাটতে থাকা তীব্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবছি কি সে তীব্র কেন এমন করে? এতদিনেও মানুষটা বরাবরের মতো আছে না? পরক্ষণেই ভাবে কিছু মানুষের স্বভাব নিজেকে লুকিয়ে রাখা। তারা চায় কেউ তাকে খুঁজে বের করুক, কিন্তু তারা ধরার ছোঁয়ার বাইরেই থাকে সব সময়। নিজেরা না চাইলে তাদের খুঁজে পাওয়া দুঃসাধ্য, কারণ তারা আকাশ সমান উঁচু সুপ্ত অগ্নিগিরি। জানার জন্য তাদের অগ্নিগহ্বরের গভীরে প্রবেশ করা মানে নিজেকে জ্বালানো। যাদের শীতল লাভা রূপটা মূল্যবান ধাতব সৃষ্টি করলেও সুপ্ত লাভা শুধু বিনাশের কারণ। তীব্র তাদের একজন। এই লোকটাকে বুঝতে চায় অন্যায়, তাই তুর কিছু না ভেবে দীর্ঘশ্বাস টেনে সেখান থেকে উঠতে যায়, কিন্তু অসাবধানতায় পা পিছলে যায় তুরের। তীব্র বলে চিৎকার করে আবার সে জলে। তুরের চিৎকারে তীব্র দ্রুত এসে ওকে জড়িয়ে নেয়। আমার সঙ্গ চাও? বললেই তো হয়। ভাব দেখাতে গিয়ে এমন বোকামি করার কি আছে? তোর কিছু বলতে গিয়েও বলল না। বলে লাভ নেই, তীব্রকে কিছু বোঝানো যাবে না। ভাববে ও ইচ্ছে করে পানিতে পড়েছে। সত্যিটা বললেও মিথ্যে মনে হবে, তাই সত্যি বলে নিজেকে হাসির পাত্র না বানিয়ে নীরব থেকে তীব্রের অপবাদ স্বীকার করাই উত্তম। কিন্তু পরক্ষণেই বুঝল বোকামি করেছে ও। তীব্র ইচ্ছে করে ওর পড়ে যাওয়ার ব্যবস্থা করেছে। কি ভাবছে বোকা পাখি? তীব্রের ডাকে ঘোর ভাঙে তুরের। কিছু না, যেতে দিন, আমি চুপ। আঙুল রাখে তুরের ঠোঁটে। তুর আবার ওর চোখের মায়ে পড়ে যাচ্ছে। তীব্র করুণ কণ্ঠে বলল, তুর, আমি এতগুলো বছর তোমাকে ছেড়েছিলাম, তাতে কষ্ট কি শুধু আমার হয়েছে, তোমার হয়নি? নিশ্চুপ তুর। জানি হয়েছে, আমার চেয়েও বেশি তোমার কষ্ট হয়েছে। আমার কাছে তো তাও তাইয়ান ছিল, কিন্তু তোমার। তীব্রের কথা ওর বুক চিরে বেরিয়ে যাচ্ছে, না চাইতেই ফুপিয়ে উঠছে। তা দেখে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে কানের নিচে চুমু দেয়। তুর নিজেও জড়িয়ে ধরে ওকে। তীব্র আবার বলে ওঠে, আমি জানি তুর, সেদিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় সবটা স্বীকার করেছো তুমি। নিজের অজান্তেই আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে। তাহলে আজ কেন দূরে? তুর শব্দ করেই কেঁদে ওঠে। আপনি নিজের কাছে টেনে নেননি, দূরে থেকেছিলেন। তাতে কি? আমি তোমার অধিকার তুর। তুমি চাইলে কি দূরে থাকতে পারতাম? একবার নিজের কাছে ডেকে দেখতে। কেন আমি? তুরের কান্নাটা বেড়ে গেল। তীব্রের বুক থেকে নিজেকে ছাড়াতে পানির মধ্যে ইচ্ছে মতো আঘাত করছে ওর বুকে। আপনি খুব খারাপ তীব্র, সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। আমি কেন আপনার কাছে যাব? আমাকে জোর করে কে আটকে রেখেছে? জোর করে কে এসেছিল আমার কাছে? কে বিয়ে করতে চেয়েছিল? কে ভালোবাসতে বাধ্য করেছে? এত অপমান, শাস্তি, অবহেলা, এত কিছু সহ্য করার পর কেন চলে যায়নি? আবার কাঁদতে লাগলো তীব্রকে জড়িয়ে। তো আপু আমাকে বলেছে আমার মানসিক অবস্থা খারাপ হওয়ার পর সবাই আপনার সাথে বাজে ব্যবহার করেছে, এমনকি আমিও। তারপরেও কেন ফিরে এলেন? সেদিন বিয়ে থেকে পালিয়ে যেতে কেন দিলেন? কেন আটকে রাখতে পারলেন না? আজ তাহলে এতগুলো বছর আমাকে এত কিছু সহ্য করতে হতো না। আর যখন আপনাকে নিজের করে পেয়েছি তখন বলছেন আমি কেন আপনাকে ভালোবাসতে বলিনি। ওর কথায় হাসি ফুটে ওঠে তীব্রের মুখে। তুরের মুখটা তুলে ভেজা শীতল চোখে ঠোঁট ছুঁয়ে বলে, এখন আফসোস করছো কেন? সেদিন পালানোর সময় মনে ছিল না? করুণ চোখে ওর দিকে তাকায় তুর। তখন কি জানতাম খারাপ লোকেদের হাতে কিনে আনা একটা মেয়েকে পবিত্র করেই গ্রহণ করেছিলেন? আমি তো ভেবেছি আমার প্রতি আনন্দের মোহটাকে চিরস্থায়ী করার জন্য বিয়ে নামক বন্ধনের নাম দিচ্ছেন। আমি চলে গেলে আমাকে খুঁজবেন না আপনি, বরং নতুন কাউকে। এই জন্য পালিয়ে গিয়েছিলাম। এইটা শুনে তীব্রকে আবার সুইমিং পুলের পাড়ে বসায়। তুর অনবরত কাঁদছে। ওর তুরের দুহাত নিজের হাতের ভাঁজে নেয়, চুমু খায় তাতে। তারপর বলে, তারপর কি দেখেছিলে? তীব্র তোমার থেকে সব কিছু নিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, নাকি তুমি পালিয়ে যাওয়ার পর খোঁজ করেনি? তীব্রের এমন কথায় তুর কিছুক্ষণ নীরব চাহনিতে ওর দিকে তাকিয়ে থাকে। তা দেখে তীব্র জিজ্ঞেস করে, কি ভাবছ? তুর ওর দিকে চেয়ে আনমনেই বলে উঠল, আপনি সেদিন হোটেল থেকে আমাকে না নিয়ে আসলে কি হতো আমার? আচ্ছা তীব্র, আমি আজও বুঝলাম না, আপনি যদি আমাকে কিনেই নিয়ে আসেন তাহলে কেন এনেছিলেন? আর কিভাবে বিশ্বাস করব আমি আপনার জীবনের প্রথম মেয়ে, যাকে আপনি ভালোবেসেছিলেন? ওরকম স্থান থেকে কেউ ভালোবাসার মানুষ আনে? ওর কথায় তীব্র কিছুক্ষণ চুপ থাকে, তারপর শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আজ তোমাকে কিছু সত্যি কথা বলি তুর। একটা লম্বা শ্বাস নেয় তীব্র, তারপর বলে, আমি ভালোবাসার জন্য তোমাকে আনিনি। যদি বলি তুমি আমার কাছে জাস্ট একটা ভুল ছিলে, তাহলে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তুর। হ্যাঁ তুর, এটাই সত্যি।
আমার সারা জীবনে একটা মাত্র ভুল হয়েছিল, আর সেদিন সেই ভুলের মাসুল দিতে আমি ওই হোটেলে যাই। আর সেখানের স্টেজে তোমাকে দেখে দ্বিতীয় ভুলটা করি, মায়ে জড়ানোর ভুল। এই ভুলটা চাইলেও ভোলার নয়, তাই সেটাকে নিজের প্রাপ্তি করে নিয়ে এসেছিলাম নিজের সাথে, আমার বন্ধ দরজার তুমি করে। তাহলে কেন আমাকে কোনোদিন স্পর্শ করেননি? ওই যে বললাম, তুমি আমার এমন ভুল ছিলে যা ভোলা সম্ভব না, আর না ছেড়ে যাওয়া। তোমাকে ছেড়ে দিলে তুমি তোমার পরিবারের কাছে চলে যেতে, কারণ তুমি তখনও আমাকে ভালোবাসনি, তাই তোমাকে বন্ধ দরজার বন্দিনী করতে বাধ্য হয়েছিলাম। কেন, তখনই কি ভালোবেসে ফেলেছিলেন? তাহলে আমার সাথে এমন রূঢ় ব্যবহার কেন করতেন? আলতো হাসে তীব্র। তখনও তোমাকে ভালোবাসতে পারিনি, ভালোবাসা অনেক পরের ব্যাপার ছিল। তবে রূঢ় ব্যবহার করতাম তোমার থেকে দূরে থাকার জন্য, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে কারণে তোমাকে আটকে রেখেছিলাম তুমি তার ঊর্ধ্বে চলে যাচ্ছিলে আমার জন্য। তাই নিজেকে যতটা সম্ভব দূরে রাখতাম। আমাকে যে কারণে আটকে রেখেছিলেন মানে? কেন? কিছুটা ভুরু কুঁচকায় তোর। দীর্ঘশ্বাস ছাড়ে তীব্র। বললাম তো, একটা ভুল শোধরাতে হোটেলে যাই, আর মজার ব্যাপার, তোমাকে ওই অবস্থায় দেখে মায়া নামক বন্ধনে জড়িয়ে সেই ভুলের মাসুল দিই, আর আমাকে মায়া জড়ানোর শাস্তি স্বরূপ তোমাকে আটকে রাখি। মানে ভুল শোধরানোই আটকে রাখার মূল কারণ ছিল। আমি আপনার কথা বুঝলাম না। তাহলে এটা ভাবো, তোমাকে আটকে রাখার কারণ নিজের একাকিত্ব দূর করা। তুমি আমার জীবনে আসার আগে আমি কাজের মাঝে ডুবে থাকতাম, যাতে একাকিত্ব আমাকে গ্রাস না করতে পারে। কিন্তু তুমি আসার পর আমি কাজের বাইরে একটু একাকিত্বকে চাইতাম, যাতে সেই সময়টা তোমায় নিয়ে কাটাতে পারি। তাহলে ভালোবাসলেন কবে? আবার হাসলো তীব্র। জানো তো তোর, তুমি প্রথম মেয়ে ছিলে যাকে দেখার জন্য আমি একটু সময় খুঁজতাম। তোমার রুমে তোমাকে নজরে রাখার জন্য সিসিটিভি লাগাইনি, তোমাকে দেখার জন্য লাগিয়েছিলাম। আর জানো তো, কাজের ফাঁকে যখনই একটু বেশি সময় বের করতে পারতাম, তখনই 1000 মাইল পেরিয়ে তোমার কাছে ছুটে আসতাম। যদিও তোমার সাথে রূঢ় আচরণ করতাম শুধুমাত্র তোমার থেকে দূরে থাকার জন্য, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আমার উত্তর এটা নয় তীব্র। আপনি কবে আমাকে ভালোবাসলেন? সত্যি বলতে, তোমাকে ভালোবাসি এটা বুঝতে পেরেছি তুমি আমার থেকে পালিয়ে যাওয়ার পর। অবাক হয় তোর। তাহলে বিয়ে কেন করেছিলেন? কারণ তুমি আমাকে ভালোবেসেছিলে, মনে পড়ে তোর? নিশ্চুপ তোর। সত্যি বলছি আজ। ততদিনে আমি জেনে গিয়েছিলাম তুমি তোয়ার সেই বোন। এখানে তোয়া আসলো কোথা থেকে? আসলে আমি জানতাম তান আমার জন্য ওর গার্লফ্রেন্ড তোয়ার বোনকে চুজ করেছে, আর তানের কোনো কথা আমি কোনোদিন ফেলিনি। আর তোয়া যখন আমাকে তোমাকে খোঁজার জন্য বিভিন্ন কাগজপত্র দেয়, তখনই আমি জানতে পারি তান আমার জন্য যে মেয়েটাকে পছন্দ করেছে সে আর কেউ নয়, তুমি। এটা ছিল প্রথম রিজন। ভালোবাসা নিয়ে উদাসীন থাকার কারণে বুঝতে চাইনি, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম আমি তোমার প্রতি দুর্বল। এটা ছিল দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটা হলো আমার প্রতি তোমার ভালোবাসা। ব্যাস, আর কি চাই? মানে আবার কি? ভুলে গেছো তুমি আমাকে বুড়ো বলেছিলে, মেয়ে জুটবে না বলে তোমাকে আটকে রেখেছি। মুখ ফুলিয়ে সম্মতি জানে তোর। তোমার কথা শুনে টনক নাড়ে আমার। আসলেই বুড়ো হয়ে যাচ্ছি, 28 পার হয়ে যাচ্ছিল। আর বিয়ে তো একদিন করতেই হবে। কিছু চাওয়া পাওয়া সবার মতো আমারও ছিল। বুঝি তো, বেসিক কিছু নিড সবার থাকে। তখন আর কি নিজের প্রয়োজন আর ওই 3টে রিজন মিলিয়ে দেখলাম আমার জন্য তুমি পারফেক্ট। আর সব কিছু যখন রেডি, তাহলে আর দেরি করে কি হবে, করে নিলাম বিয়ে। তাছাড়া আমারও তো বাবা হওয়ার দরকার ছিল নাকি? না মানে হসপিটালে বেবি হলে আমারও ইচ্ছে হতো একটা বেবির। কিছুক্ষণ চুপ থেকে তুর বলল, বিয়ে যখন করেছিলেন কেন বললেন না আমাকে? কেন নিজেকে অপরাধী ভাবতে বাধ্য করলেন? তীব্র নির্বাক। এর প্রকৃত উত্তর তীব্র দিতে পারবে না, কিন্তু মনের উত্তর। ক্ষমা চাইছি, ভেবে নাও এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে বিশ্বাস করো, তোমার 18 বছর হওয়ার আগে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখিনি। আমি জানি তীব্র, আর এজন্যই আমি জন্মদিনে আপনার কথা শুনে অবাক হয়েছিলাম। আর সেদিন আপনি কোনো সম্পর্ক ছাড়া তুরের ঠোঁটে আঙুল রাখে তীব্র, ওকে আর কিছু বলতে না দিয়ে করুণ কণ্ঠে বলে, মনে আছে আমার প্রথম যে রাতে তোমাকে নিজের অস্তিত্বে স্থান দিয়েছিলাম তার কথা। কিন্তু তোমার মনে আছে আমাকে তোমার কাছে আসতে দেখে চোখ বন্ধ করে নিয়েছিলে তুমি? মাথা নাড়ায় তোর। তুমি হয়তো ভেবেছো সে রাতে তুমি একাই কষ্ট পেয়েছো, আমি পাইনি। ভুল ছিলে। সেদিন আমিও সমান কষ্টের ভাগিদার ছিলাম। প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছিল। চোখ বন্ধ থাকার কারণে তুমি বুঝতে পারোনি, কিন্তু সেদিন নিজেকে খুব অপরাধী লাগছিল তোমাকে ছুতে।
কিন্তু পরক্ষণে ভেবেছি আমি আমার স্ত্রীকে স্পর্শ করছি, কোনো পাপ করছি না, তবে তোমাকে না বলে আমি আরও বড় পাপ করেছি। প্রশ্ন এখনও সেখানে তীব্র, কেন বলেননি আমাকে বিয়ের কথা? আবার তীব্র কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলে, আচ্ছা তুমি কি রাগ করেছো তোমাকে ভালোবেসে বিয়ে করিনি বলে? তুর কেঁদে উঠে তীব্রকে জড়িয়ে ধরে বলে, না তীব্র, আমি এই জন্যই এত কিছুর পরও আপনাকে ভালোবেসেছি, কারণ আপনি আমাকে ওই নোংরা লোকগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন। তবে বিয়ের কথা না জানানোর জন্য আমি, তবু যখন জেনেছি আমি আপনার স্ত্রী, রাগ করলেও ভালোবাসা শেষ করতে পারিনি। কিভাবে পারতাম? যেখানে আমার ধারণা ভুল ছিল, আপনি আমার সম্মান নষ্ট করেননি, বরং আমাকে স্ত্রী হিসেবে চেয়েছিলেন। কথাটা শুনেই তীব্র নিজের হাত মুঠো করে চোখ বন্ধ করে নেয়। তারপর নিজের মনে বলে, ক্ষমা করে দাও তুর, আমি আজ তোমাকে সব সত্যি বললাম, কিন্তু তা অন্যভাবে, যা মনের মাঝে চাপা দিয়েছি সেটা মনেই থাক। কিছু কিছু কথা গোপন থাকা শ্রেয় সম্পর্কের প্রয়োজনে। তীব্র, আপনি কিন্তু এখনও বললেন না, বিয়ের কথা কেন বললেন না? বলে উঠল তুর। ওর ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে তীব্র। কেন বিয়ে করেছে উত্তর না দিলে তুর ছাড়বে না, তাই আলতো হেসে তুরের কপালে চুমু দিয়ে বলে, মনে স্বার্থপরতার জন্য। মানে? তীব্রের উত্তরে সন্দিহান তুর। তা বুঝতে পেরে তীব্র বলে, দেখতে চেয়েছি তুমি আমাকে কতটুকু সহ্য করার ক্ষমতা রাখো। হয়তো দেখতে চেয়েছি আমি তোমার মোহ ছিলাম নাকি ভালোবাসা। কথাটা শুনেই তুর হেসে দেয়। মানেটা কি? আপনি আমার মোহ? যাই হোক, তা কী করে বুঝলেন? দীর্ঘ 1 মাস তোমার সাথে থেকে আমি তোমার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলাম, তাই তোমার মন রাখতে ধর্মমতে বিয়ে করতে চেয়েছি। কিন্তু তুমি কি করলে? ভালোবাসি বলে আমার সব কিছু কেড়ে নিয়ে চলে গেলে। মানে তোমার আনন্দ কেটে গিয়েছিল আমার থেকে, সো আমি তোমার মোহ ছিলাম। সিম্পল লজিক। রেগে যায় তোর। লজ্জা করে না এটা বলতে? আমি আপনাকে সি লজ্জা করে না? তুমি আমাকে ব্যবহার করে প্রয়োজন মিটিয়ে চলে গেলে, পুলিশে কমপ্লেন করলে, অপমান করলে, সেটা অবশ্যই মোহ। আবার বলছো আমাকে ভালোবাসতে? কখনো না, আমি জাস্ট তোমার মোহ। ভালো তো আমি বেসেছি, তাই বারবার তোমার কাছে ছুটে গিয়েছি। কথাটা শুনে পানিতে থাকা তীব্রের গলা চেপে ধরে তুর। প্রচণ্ড রেগে উত্তেজিত হয়ে গড় করে বলতে শুরু করে, একদম বাজে কথা বলবেন না। আপনাকে এখনও বুঝতে হবে আমি কতটা ভালোবাসি। না, পাগলের মতো ভালোবাসি। শুধু আপনাকেই ভালোবাসি, আপনার চেয়ে 1000 গুণ বেশি। বাঁকা হাসে তীব্র। তাহলে স্বীকার করলে তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো? আমার চেয়েও বেশি? তীব্রের কথায় বোকা বনে গেল। মানে তীব্রকে ভালোবাসি বলানোর জন্য? আপনার মতো খারাপ লোক আমি জীবনে দেখিনি। কতবার বলতে হবে ভালোবাসি? আমার না উচিত ছিল যখন আপনি ছিলেন না তখন কাউকে বিয়ে করে নেওয়া? বলেই উঠে যেতে নেয়, কিন্তু তীব্র ওকে টেনে পানিতে তীব্রের বুকের উপর ফেলে দেয়। এতক্ষণে হাস্যোজ্জ্বল চেহারা ভয়ঙ্কর হয়ে এসেছে। তুরকে এত জোরে চেপে ধরেছে যেন হাড়গোড় আস্ত থাকবে না। তীব্র দাঁতে দাঁত চেপে বলে, জানো তো তুর, তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমার বন্ধু সানিয়াতকে আমি ওর মায়ের সাথে চাকরির সুবাদে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলাম। ও চলে যাওয়ার কয়েক মাস পর আমি দেশ ছেড়েছি, যাতে তুমি বা তোমার পরিবার তোমাকে নিয়ে অন্য কারোর ওপর ডিপেন্ড হতে না পারে। আর আমি যতদিন ছিলাম তাতে তোমার পাশে অন্য কেউ। তাই এই কথা এটাই যেন শেষবারের মতো হয়। তুমি শুধু তীব্র যেমন তুর ছাড়া অন্য কারো নাম মুখে আনতে পারে না, তোমাকেও তাই। আমি ছাড়া অন্য কারো কথা মনে এনো না। তীব্র ছাড়ো নামে বলছি। আমি জাস্ট এমনি। আর কিছু বলার আগে তীব্র ওকে চুপ করিয়ে দেয়। পরক্ষণে কোলে তুলে পানি থেকে বেরিয়ে আসে। তোর বুঝতেই পারছে তীব্র রেগে গেছে, কিন্তু সামান্য কারণে এতটা রাগ? ও ভয় ভয় তীব্রের চোখের দিকে তাকায়, কিছুটা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তীব্র কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু তীব্র কোনো কথা বলল না। ওকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তুর শুধু ওর দিকে চেয়ে আছে। হঠাৎ তীব্র ওকে নিয়ে অন্ধকার রুমের ভিতর ঢুকলো। ব্যাপারটা কেমন যেন লাগলো তুরের, কারণ তীব্র ক্রমাগত অন্ধকারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। একসময় থামলো তীব্র। তুর কিছু বলার সাহস পাচ্ছে না। তখনই রুমে হালকা আলোর রেশ ফুটে ওঠে আর তীব্র ওকে নামিয়ে দেয়। চারিদিকে তাকিয়ে যা দেখতে পায় তাতে রুহ কেঁপে ওঠে তুরের। তুর 6 বছর আগে যে রুমে বন্দিনী হিসেবে ছিল, এটা সেই রুমের মতো সাজানো না, অবিকল সেই রুমের মতো। ও বিস্মিত চোখে তীব্রের দিকে তাকায়। তীব্রের ঠোঁটের হাসি জানান দিচ্ছে ও ভুল। এটা সেই রুমের মতো দেখতে নয়, সেই রুমটাই। মাটিতে পাতা সেই বিছানা, দেয়াল, আলমারি সব কিছু একদম সেম। তুরের ভুল হতেই পারে না, কারণ ওর নখ দিয়ে আঁকা চিহ্ন দেয়ালে স্পষ্ট। তাছাড়া চাইলেও এই রুমের কিছু ভোলা সম্ভব না।
এই রুমে তীব্রের সাথে কাটানো ভালো লাগা খারাপ লাগার মুহূর্ত জড়িয়ে আছে। এসব দেখেও আফসা কণ্ঠে বলল, তার মানে আমি অস্ট্রেলিয়ায় ছিলাম? নিশ্চয়ই ওই লোকগুলো আমাকে এখানে নিয়ে এসেছিল। আর আপনি তাহলে বিয়ের কথায় বাংলাদেশে কেন গেলেন? তোর তখন নেশায় ছিল বলে পুরোপুরি সবটা মনে নেই। নিজের অপরাধ বোধ লুকিয়ে তীব্রর মুখে প্রশান্তির আভা ফুটিয়ে বলল, 3 মাসে তোমাকে বন্দি রেখে যে কষ্ট আমি দিয়েছিলাম তার কিছুটা লাঘব করতে আমি তোমাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। আর যেহেতু তোয়া তোমাকে খোঁজার কথা বলেছিল, তাই তোমার সব নাম ঠিকানা আমি পেয়ে যাই। ভেবেছিলাম বিয়ে করে তোমাকে বাড়ি ফিরিয়ে দেব, কিন্তু তুমি তোর চুপ। আমি এখানেই তোমাকে আটকে রেখেছিলাম, এখানেই আমি আপন করে পেয়েছিলাম। তাই আমাদের আগামী দিনের পথ চলা এখান থেকে শুরু করতে চাই। আর এর জন্য এতদিন তোমার থেকে দূরে ছিলাম। কিন্তু তীব্র আমার বন্দিনী চাই। কথাটা বলে তীব্র ওকে নিয়ে সে মাটিতে পাতা নরম বিছানায় শুয়ে দেয়। ঘোর দৃষ্টিতে তাকিয়ে হালকাভাবে তুরের গালে স্পর্শ করতেই তুর ওর হাত ধরে ফেলে। তীব্র জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকায়। তুর খুব করুণ কণ্ঠে জিজ্ঞেস করে, তীব্র আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? তীব্র কিছুক্ষণ নীরবতা পালন করে বলে, আমার মুখের কথাই কি বিশ্বাস করা উচিত হবে তোর? মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। তাহলে আর জানতে হবে না তোর, আমৃত্যু পর্যন্ত আমাকে তোমার পাশে পাবে। তখন না হয় নিজে বুঝে নিও আমি তোমাকে সত্যি ভালোবাসতাম কি না। নিশ্চুপ তোর। তা দেখে তীব্র আবার বলে, আমি তো তোমার কাছে অভিশাপের ন্যায় ছিলাম। অভিশাপের কাছে যখন এসেছো, অভিশাপকে ভালোবেসেছো, তাই অভিশপ্ত করতে চেয়েছি তোমাকে। তু তীব্রের গালে হাত দিয়ে করুণ কণ্ঠে বলল, সত্যি কি অভিশাপ আপনি? আমি জানি তোর, তুমি আমাকে যতটা ভালোবাসো ততটাই ঘৃণা করো। হয়তো বা তীব্র তুর ওর কথায় আর কোনো প্রত্যুত্তর করতে পারে না। ওর দিকে তাকিয়ে শুধু একটাই ভাবনার বিচরণ ঘটে তুরের মনে, আপনি এমন একজন মানুষ যে হাজারটা ঘৃণার বিপরীতে ভালোবাসার একটা কারণ দিয়েছেন। ভালোবাসার সেই একটা কারণ হাজারটা ঘৃণার কারণের চেয়ে অনেক ঊর্ধ্বে। ঘৃণা করতে চাইলে ভালোবাসতে ইচ্ছে করে, দূরে যেতে চাইলে কাছে আসতে। আপনার দিনাপনও অদ্ভুত। ভালোবাসা চাইলে কষ্ট দেন, কষ্ট চাইলে হাসি, হাসি চাইলে বেদনা, বেদনা চাইলে ঘৃণা, আর ঘৃণা চাইলে ভালোবাসায় ভরিয়ে দেন। কি দিতে চান আমাকে? আপনাকে না চোখের জল বানাতে পারি, আর না ঠোঁটের হাসি। আপনি না কল্যাণ, আর না অভিশাপ। কি আপনি? তু তীব্রের চোখে পলকহীনভাবে তাকিয়ে আছে। তা দেখে তীব্র বিছানায় শুয়ে থাকা তুরের দুপাশে হাত দিয়ে ওর মুখে হালকা ফু দেয়। তুর নিজের চোখ বন্ধ করে নিলেই তীব্রের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। তীব্রর কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসা না, ভালো লাগা বানাতে চাই তোকে। এমন ভালো লাগা যে অনন্ত, কোনো দিন শেষ হবার না, যা ক্রমশ মোহনীয় করে তুলবে তোকে আমার চোখে। ভালোবাসা তো সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু ভালো লাগা ওই পাগলামির মতো, যা মাথায় চড়ালে আর নামে না। যদিও সে ক্ষণিকের, তবু সেই ভালো লাগা বানাতে চাই তোকে। প্রতিটা সময়ের, প্রতিটি ক্ষণের, প্রতিটি মুহূর্তের ভালো লাগা করতে চাই তোকে, আজীবন তোর মাঝে উন্মাদনা করার জন্য। লক্ষ্য না, রাস্তা তুই আমার। লক্ষ্য তো একদিন পূরণ হয়ে যাবে, কিন্তু রাস্তা অফুরন্ত, কোনো দিন শেষ হবার না। পথিক যেমন পথ শেষে নতুন পথ খুঁজে নেয়, নিজেই তৈরি করে নিজের পথ চলা, আমিও সেই দিশাহীন পথের পথিক হতে চাই। তোকে রাস্তা বানিয়ে তোর মাঝে চলতে চাই। তুই নামের রাস্তা শেষ হলে আবার যেন তোর মাঝে খোঁজ করতে পারি নতুন রাস্তার, সেটা শুধু তোর মাঝেই। বারবার নতুন করে বিচরণ করতে পারি তোর মাঝে। লক্ষ্য পূরণ হলে জেদ চলে যায়, তাই মুসাফির হয়ে তুই নামের রাস্তাতেই গড়তে চাই আমার বসতি। তুই আমার নেশা, এমন ভয়ঙ্কর নেশা যা কাটাতে কাটাতে যেন ধ্বংস হয়ে যায়, সর্বনাশ ডেকে আনে আমার, তবুও যেন ছাড়তে না পারি সেই নেশা। সেই নেশা চাই আমার, যার মাদকতা আসক্ত করবে আমায়। ডুবে থাকতে চাই, নিঃস্ব হতে চাই তুই নামের সেই নেশায়। পারবি কি এমন নেশা হতে, এমন রাস্তা হতে, এমন ভালো লাগা হতে? তুই না চাইলেও তোকে পারতে হবে। হ্যাঁ, তুই আমার ক্ষণিকের না, অনন্তকালের চাওয়া। তাই তোর ছয় আমি সারা জীবন জীবন্ত থাকতে চাই। তুই শুধু আমার, তাই তো তোকে হতে হবে আমার বন্ধ দরজার তুমি। হবে তোর আমার বন্ধ দরজার তুমি, শুধু তোমার সম্মতি চাই আমার। বন্ধ চোখেও পারল না তুর তীব্রের কথার উত্তর দিতে। কিছু বলার জন্য ঠোঁট জোড়া কেঁপে ওঠে ঠিকই, কিন্তু বলতে পারে না। তোর তীব্র নামের এক রহস্যের মাঝে হারিয়ে যায়।
রহস্যকে খুঁজতে এসো না, নিজেই রহস্যের জালে জড়িয়ে যাবে। রহস্যকে রহস্য হয়ে রইতে দাও। প্রকৃতি রহস্য লুকিয়ে রাখতে পছন্দ করে, তাই কিছু কিছু তার মতোই ছেড়ে দাও। সমাপ্ত। গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এত বড় একটা গল্প মন দিয়ে শোনার জন্য। যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন গল্প শোনার জন্য আপনাদের শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।